Hello students, welcome to On Polity Net Set class. Good evening everyone. So আজকে আমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের মধ্যে কনফুসিয়াস পড়ব। এটা নেটের সিলেবাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। কনফুসিয়াস সম্পর্কে বলতে গেলে আমাদের মানে প্রথমত খুব ভালো সোর্স নেই আর কি। কনফুসিয়াস সম্পর্কে বইপত্রে খুব কম ইনফরমেশন রয়েছে, যেহেতু প্রথমত আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট বা ওয়েস্টার্ন কান্ট্রির পলিটিক্যাল থট নয়, বা কনফুসিয়াস খুব বেশি পুরনো টপিকও নয়, মানে নেটে খুব রিসেন্টলি অ্যাড হয়েছে, এখন কিছু বইপত্রে হয়তো দেওয়া হচ্ছে। সো কনফুসিয়াস সম্পর্কে ওভারঅল আমাদের জানতে গেলে আমাদের প্রথমত, যেরকম আমরা প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানী ক্ষেত্রে চেষ্টা করি, যে সে যে সময়কালে ছিলেন সেই সময়কাল সম্পর্কে আমরা একটু যদি ওয়াকিবহাল হই, তাহলে খুব সহজেই তার ভাবনা চিন্তা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং সব থেকে বড় কথা, একজন রাষ্ট্রবিজ্ঞানী সবসময় আমি বলেছি যে তাদের নিজের সময়কালের যে সমস্যা, সেই সমস্যাগুলোর সলিউশন কিভাবে হবে সেটা সম্পর্কে আইডিয়া দিয়েছেন, এবং কনফুসিয়াসের ক্ষেত্রে সে একই কথা প্রযোজ্য হয়। সময়কাল হচ্ছে 551 বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, 551 খ্রিস্টপূর্বাব্দে কনফুসিয়াস জন্মগ্রহণ করেন চীনের লিউ রাজ্যে। চীনের লিউ বলে একটি রাজ্য, সেই রাজ্যে তিনি জন্মগ্রহণ করেন। আহ, তিনি যখন জন্মগ্রহণ করেন সেই সময় চীনে একটা খুব একটা মানে রাজনৈতিক ক্ষেত্রে একটা অস্থির পরিস্থিতি চলছে, এবং আহ, যুদ্ধ, একে অন্যের উপর আক্রমণ, অনৈতিকভাবে যুদ্ধে জয় করা, জয় হওয়া, এইগুলোর মানুষজন প্রচুর পরিমাণে এইগুলোর দ্বারা প্রভাবিত হচ্ছে। ফলে এইগুলোই কনফুসিয়াস দেখেছিলেন ছোটবেলা থেকে। তিনি সেভাবেই সেই সমাজের মধ্যেই তিনি বড় হচ্ছেন, অর্থাৎ আইন না মেনে কাজ করা, অনৈতিক কাজকর্ম করা, শৃঙ্খলাহীনভাবে থাকা, রাষ্ট্র ক্ষমতা দখলের লড়াইয়ে বা যুদ্ধে সবাই যুক্ত হয়ে থাকা, এইগুলোর প্রতি তিনি প্রতিনিয়ত দেখেন এবং বোঝার চেষ্টা করেন যে কিভাবে এইগুলোর সমস্যা আমরা একটা স্থায়ী সমাধান পেতে পারি। এবং সেখান থেকে আমরা দেখব যে কনফুসিয়াসের যাবতীয় রাজনৈতিক তত্ত্বের সূচনা। খ্রিস্টপূর্বাব্দ 500 বিসিতে তিনি বেসিক্যালি শিক্ষকতা শুরু করেন। মানে বুঝতে পারছো, তার বয়স তখন 49। সেই সময় তিনি শিক্ষকতা শুরু করেন। কি শিক্ষকতা? তিনি সমাজ, রাষ্ট্র, নৈতিক শিক্ষা, এই সমস্ত কিছুর একটা মিক্সড শিক্ষা দিতে শুরু করেন, এবং তার যারা শিষ্য ছিলেন তারা সেই নৈতিকতা এবং সেই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ, এই সম্পর্কিত যে শিক্ষা তিনি দিতেন, সেগুলোকে তারা তাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করতেন। এই সময়কালে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণও করেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন। এবং নিশ্চয়ই তোমরা এটা বিশ্বাস করবে যে যখন কেউ খুব ভালো লেখালেখি করেন, খুব ভালো যারা এইসব ফিল্ডের সঙ্গে, লেখালেখি বা তত্ত্ব তৈরির ফিল্ডের সঙ্গে যুক্ত থাকেন, তারা মানুষকে খুব ভালোভাবে অবজার্ভ করেন, এবং যত তারা মানুষকে নিয়ে স্টাডি করবেন, মানুষকে অবজার্ভ করবেন, সেই অবজারভেশন তাদের লেখার মধ্যে রিফ্লেক্টেড হবে। ফলে যদি একজন কেউ শাসন ব্যবস্থা সংক্রান্ত লেখালেখির সময় তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে থাকেন, প্রচুর ট্রাভেল করে থাকেন, তাহলে অবশ্যই তিনি সেই ট্রাভেল করার সময় মানুষজনকে অবজার্ভ করেছেন, এবং তার ফলে তার লেখার মধ্যে অনেক বেশি রিয়েলিস্টিক ভিউ রিফ্লেক্টেড করে, এবং সেই সময়কাল মানুষজনের যে সমস্যা, সেই সমস্যাগুলোর নিরসনের দিকেও তার ফোকাস থাকে। তো আমরা দেখব যে তিনি বিভিন্ন রাজ্যে ভ্রমণ করার সময় এটা রিয়েলাইজ করে যে আইনের মাধ্যমে রাষ্ট্র, আইন দিয়ে পুরো আষ্টে তুমি বেঁধে রাখলে তাহলে কিন্তু সে রাষ্ট্র মোটেই ভালো নয়। রাষ্ট্রকে যদি শক্তিশালী করতে হয়, রাষ্ট্রকে যদি বেটার করতে হয়, তাহলে তোমাকে ফোকাস করতে হবে অনেক বেশি নৈতিক নেতৃত্বের ওপর।
অর্থাৎ যে লিডার হবে সেই লিডারকে নৈতিক দিক থেকে অত্যন্ত উচ্চ মানের হতে হবে এবং নেতৃস্থানীয় সে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এই নৈতিকতার পথে থাকা এবং নৈতিক পন্থা অবলম্বন করা এটা যেন একটা শাসন ব্যবস্থার একটা আবশ্যিক বৈশিষ্ট্য হওয়া উচিত। এটা হলেই একটা রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠতে পারবে। 479 BC এই সালে তিনি মারা যান। তাহলে যে চিন্তা ভাবনা তিনি সূচনা করেছিলেন, যেরকম ভাবে একটা ভিন্ন ঘরানার ভাবনা চিন্তা তিনি দিতে শুরু করেছিলেন, সেটা কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়নি। কেন হয়নি? কারণ তিনি তো অলরেডি প্রচুর ছাত্রছাত্রীকে পড়িয়েছেন। ফলে তার যে লেখালেখি বা তার যে বক্তব্য সেগুলোকে তার শিষ্যরা কি করলো? সংগ্রহ করলো। তাহলে এন্টায়ার লাইফের যে জার্নি, এন্টায়ার লাইফের যে এডুকেশনাল জার্নি, সেই এডুকেশনাল জার্নিকে সবাই কি করলো? সেই এডুকেশনাল জার্নিটাকে সবাই একটা নির্দিষ্ট ডকুমেন্টের মধ্যে যুক্ত করলো এবং যুক্ত করে তারা সেটাকে প্রকাশ করলো এবং তারা সেটাকে আরো মানুষের মধ্যে শেয়ার করতে শুরু করলেন। এটাকে তারা নাম দিলেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে লুনায়ু, আর আমরা এটাকে বলবো অ্যানালেক্টস। এটাই তার গ্রন্থ। তাহলে কনফুসিয়াসের বলে আলাদা করে কোনো গ্রন্থ নেই। কনফুসিয়াসের গ্রন্থ মানে আসলে তার শিষ্যদের কনফুসিয়াসের লেখালেখি, ভাবনা চিন্তা, তার শিক্ষা, সেগুলোকে এক জায়গায় করে তারা যেটা প্রকাশ করলেন সেটাই হচ্ছে কনফুসিয়াসের লেখা অ্যাকচুয়ালি। এবং সেই জন্য আলাদা করে কনফুসিয়াসের সময়কালে তিনি কিন্তু কোনো বই লিখে যেতে পারেননি, কিন্তু তার ভাবনা চিন্তা, তার লেখালেখি সেটা কিন্তু প্রকাশ পেয়েছিল তার ছাত্রছাত্রীদের থ্রু দিয়ে। আচ্ছা, কে জয়েন করলে? কেউ জয়েন করেছো? স্যার আমি রিমা। আচ্ছা, রিমা, আমরা কনফুসিয়াস পড়ছিলাম, আমার তো অনেকটাই পড়ানো হয়ে গেল। আমরা কনফুসিয়াস পড়ছিলাম এবং হ্যাঁ স্যার, আসলে একটু নেটওয়ার্কের ইস্যু চলছিল, আমি 2-3 বার জয়েন করতে যেই হোক জয়েন করতে পারিনি। আচ্ছা, আর কেউ আছে? না স্যার, আর কেউ নেই। ওকে, আমরা কনফুসিয়াস স্যার আমাদের দুটো ক্লাস মাঝে বন্ধ হয়েছে না? দুটো না, একটা ক্লাস মানে বন্ধ। একটা উইকের মানে এই থিওরি ক্লাসটা, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যেটা পড়াচ্ছিল হ্যাঁ 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 এটা বন্ধ হয়েছে। হ্যাঁ এক স্যার, তারিখ হ্যাঁ পড়ে গেছিল, ওই পয়লা বৈশাখ পড়ে গেছিল, তো আমি একটু বন্ধ। হ্যাঁ, পয়লা বৈশাখ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ স্যার। ঠিক আছে, অন্য ইন্ডিয়ান স্যার ওই কনস্টিটিউশন দুটো বই নিলাম। ওদের উপর নিয়েছো? হ্যাঁ, একটা ওই কেভিএস মার্ডানটা নিলাম ফার্স্ট হুম পেপারের জন্য। হুম আর সেকেন্ড পেপারের জন্য আপনি যেটা বললেন উপকারের বইটা একদমই নেই, মার্কেটে কোথাও নেই ওটা। ওটা একটু মানে মানে প্রচুর খুঁজলাম। বেটার বই, তো ফলে ওটা একটু মানে তাড়াতাড়ি ফুরিয়ে যায় বা হয়তো না, ওরা লোকে বের বললো করে যে না। ওটা চলছে না। হুম, বললো আরিহান্টেডটাই সব থেকে ভালো চলছে। হ্যাঁ, আরিয়ানটা তো ভালো, উপকার সেগুলো চলছে না, দ্যাটস নট কারেক্ট ওয়ান। ঠিক আছে। আমি জানি না স্যার, ওরা তো তাই বললো নেই। ওগুলো তুমি গোটা মার্কেটে খুঁজে পাবে না। আমি অনেক দোকানে ঘুরলাম কিন্তু কোথাও পেলাম না। তো আমি ঠিক বাধ্য আছে, হয়ে আরিহান্টেডটাই আরিয়ান্টের নিলাম। বইও নো ডাউট বেটার। তুমি যে কোনো একটা হ্যাঁ। বই আচ্ছা, সমস্যা নেই। পেপার ওয়ানের কোনো মানে ভিডিও বা কিছু, মানে কোনো ক্লাসেস কিছু আমি একটা যদি থাকে আপনি। দেখবে, আমি ওই টিচিং অ্যাপটিটিউডের ক্লাস, নাম্বার অফ ক্লাসেস রয়েছে আমার, তো আমি একটা ক্লাস দিয়েছিলাম, নোটস তো তার দিয়েছিলাম, দেখেছিলে কি? TARA বলে নাম, না স্যার, আমার টিচিং অ্যাপটিটিউড রিসার্চ অ্যাপটিটিউড, তার ক্লাস দিয়েছিলাম আমি। এক ঠিক আছে, স্যার আজকে প্লিজ একটু আরেকবার কাইন্ডলি শেয়ার করে দেবেন। মানে আমি দিয়ে ওটা দেবো। না হলে আমি কিছুই পড়তে পারবো না, কিছুই বুঝতে পারছি না। মানে ওই আমি বইটা দিয়ে দেবো। নিয়ে এসে জাস্ট আমি মাথার উপর দিয়ে যাচ্ছে। ফার্স্ট পেপারের মধ্যে যেটা আছে পুরোটা ডিসকাস করা আছে, দেখবে তার মধ্যে। তো এটার হ্যাঁ। এটা এরকম নাম দেওয়া আছে। এটা দুটো তিনটে ভিডিও, মানে আমি তখন তো রেকর্ড করে না, এমনি ক্লাস নিতাম, তো তারপরে পরে আমি আচ্ছা আচ্ছা এটা রিয়েলাইজ করি যে স্টুডেন্টরা রেকর্ডিং হলে সুবিধা হয়, তো তারপরে রেকর্ডিং শুরু করেছি। তো তারপরে এই ফার্স্ট আচ্ছা। পেপারের ক্লাস নেওয়ার আমার টাইম নেই, মানে তখন একটা ইনস্টিটিউটে নিচ্ছিলাম, তো ও, তাদের থ্রু দিয়ে সেটাকে আমি রেকর্ড করে রেখে দিয়েছিলাম। আমাদের স্যার ফার্স্ট পেপারটা করাবেন না? ফার্স্ট পেপার মানে করাবো না ঠিক এরকম নয়, ফার্স্ট পেপারতে একটা নয় না, অনেকগুলো মানে উইংস থাকে। একদম কিছু। হ্যাঁ, হ্যাঁ, ওটাই মানে একদম যেমন কিছু রিজনিং, বোঝার বাইরে পুরোপুরি আমাদের। আমি বলে দিই ওয়ান বাই ওয়ান।
রিজনিংটার জন্য কি করবে, হুম সিম্পল রিজনিং এর যেটা সিলেবাসে আছে ইউটিউবে সেটা দিয়ে সার্চ করবে। প্রচুর টিচার আছে, তোমার যে কোনো একটা বাংলায় বলুক, হিন্দিতে বলুক, ইংরাজিতে, যেটা তোমার সুবিধে হচ্ছে সেই টিচারের ক্লাসটা, যদি তোমার হুম রিজনিং এর কোনো জ্ঞান না থাকে। রিজনিং যেগুলো দেয় খুব মারাত্মক টাফ কিছু নয়, ওই কিছু ওই নাম্বার গ্যাপ করে দিয়ে বলবে যে 5 আছে, তারপরে 9 আছে, তারপরে বলবে এইটা কি, এরকম দিয়ে দেবে। তো হুম সেইগুলোর জন্য কি প্যাটার্ন ফলো করতে হবে, ভেরিয়াস টাইপস অফ প্যাটার্ন রয়েছে। কোথাও এরকম স্কোয়ার থাকতে পারে, অ্যান্ড দেন তারপরে সেটা ডাবল হচ্ছে, তারপরে সেটা আবার ডাবল হচ্ছে। তো সেগুলো এরকম নাম্বার ফাইন্ড আউট করার বিভিন্ন রকম রিজনিং টাইপের কোশ্চেন থাকে, সেটা একটা হলো। তাহলে রিজনিংটা ইউটিউব দেখলে পেয়ে যাবে। আচ্ছা এবার হচ্ছে ইংলিশ, ইংলিশে যেটা থাকে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে, সেই প্যারাগ্রাফটা রিলেটেড কোশ্চেন থাকে। যদি ইংরাজি বলতে বুঝতে পড়তে পারো তাহলে এটার উত্তর 7টা 5টা 6টা কোশ্চেন দিয়ে সবগুলোই করতে পারবে। বিশাল কিছু টাফ কিছু নয়। এবার হুম যদি তোমার এটা অভ্যাস না থাকে তাহলে আমি রেগুলার নিউজ পেপার দিই, যে কোনো একটা নিউজ পেপার রোজ পড়ো, একটুখানি ওই মিনিং গুলো পড়ো। অনেক সময় দিয়ে দিতে পারে যে একটা ওয়ার্ড তুলে দিয়ে বললো এটার অপোজিট মিনিংটা বলুন। তো সেটা তো আর তোমার ওই প্যারাগ্রাফ থেকে হুম দেখেই বার হবে না, সেটা তোমাকে জ্ঞান থাকতে হবে যে আমার হ্যাঁ এটার ওয়ার্ডটার অপোজিট মিনিং অপশনের মধ্যে দেখতে হবে, কারণ একটা ইংরেজি ওয়ার্ডের 500খানা মিনিং হয়, তো ওখানে অপোজিট ওয়ার্ডটা তুমি যেটা জানো সেটাই ওর মধ্যে থাকতে হবে এরকম তো বাধ্যতামূলক নয়, তার মানে ওটা তোমাকে একটু স্টাডি করতে হবে। তাহলে ওই রকম দু একটা কোশ্চেন দিতে পারলে যেটা হয়তো তুমি জানলে না তো পারলে না, কিন্তু বাকি মোটামুটি যে 6টা কোশ্চেন দেয় 5টায় থাকবে এই প্যারাগ্রাফ দেখে দেখে তুমি আনসার করে নিতে পারবে। তাহলে এটাও খুব একটা চাপের নয়, এটা ইউটিউব দেখারও দরকার নেই, কিছু দেখার দরকার নেই। যদি ইংলিশ খুব স্ট্রং না হয় তাহলে নিউজ পেপারটা দেখতে হবে। হয়ে গেল এটা। এবার হুম হচ্ছে টিচিং অ্যাপটিচিউড। টিচিং অ্যাপটিচিউডটা আমার ক্লাস নেওয়া আছে, নোটসও এনাফ আছে। তোমার ওই ফার্স্ট পেপারের বইয়ের মধ্যে প্রচুর নোটস আছে। নোটসের থেকে এখানে যেটা কাজে লাগে সেটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা তোমাকে কি করবে, হেল্প করবে টিচিং অ্যাপটিচিউডের এইবারের কোশ্চেন গুলো কি দেবে তার সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া দিতে। মোটামুটি যদি কেউ 10 ইয়ার্স করে তো সে সবগুলো কমন পাবে, 5 ইয়ার্স করলে সে আইডিয়া তো পেয়েই যাবে, মানে 50% কমনও পেয়ে যাবে এবং সে আনসার করে আসতে পারবে। এটা আবার একটু সমস্যা হয়, কি হয় বলো, যে টিচারের সব থেকে বেস্ট ফিচার কি। তো 2020 সালে যেটা কোশ্চেন দিয়েছিল সেই কোশ্চেনটার যে অপশন, 2026 সালের যে কোশ্চেন দিচ্ছে তার অপশন অন্য হয়ে গেছে। তাই জন্য টিচারের কোনটা কোনটা বৈশিষ্ট্য হওয়া উচিত সেটা অলরেডি তোমার ওই বইটাতে রয়েছে। তাহলে ওই বইটা দেখে দেখবে 10খানা হুম ফিচার আছে, তাহলে 10খানার মধ্যে 4খানা ফিচার হয়তো দিয়েছিল 2020 সালের কোশ্চেন, আর অন্য 4খানা অপশন দিয়েছে এইবারের কোশ্চেনে। তো তার ফলে এখানে চেঞ্জ হয়ে যাবে না, তার ফলে সেম তুমি যা পেয়েছিলে 2020-তে সেটাই পেয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু কি পেলে, কোশ্চেনটা পেলে, অপশন পেলে না, অপশন যেহেতু চেঞ্জ হয়েছে, কিন্তু কোশ্চেনটা পেলে, তার মানে টিচারের ফিচার এটা দিয়ে কোশ্চেন দেয়। তো ওইরকম কিছু কোশ্চেন দেয় যেটা তুমি টিচিং অ্যাপটিটিউডের সিলেবাসটা পড়লে সেটা আইডিয়া হবে। প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে এক্স্যাক্টলি কোশ্চেন কমনও পেয়ে যেতে পারো। এই প্রিভিয়াস এর কোশ্চেন দু রকমের কোশ্চেন ফলো করতে হবে। একটা তো নেটের কোশ্চেন ফলো করতে হবে, সেই সঙ্গে ভেরিয়াস টাইপস অফ স্টেটের যে সেট পরীক্ষা হয়, ও শুধু ওয়েস্ট বেঙ্গল স্টেট নয়, তোমার বিহারের যখন সেটের পরীক্ষা হবে, ইউপির হবে, উড়িষ্যার হবে, যেগুলো হবে সেগুলো একটু খোঁজ রাখতে হবে। খোঁজ মানে আমিই দিয়ে দিই খোঁজ। তো সেইগুলো ওয়েস্ট বেঙ্গল প্লাস আদার স্টেট, এটা দেখতে হবে। এই যদি 5 ইয়ার্সে তুমি করো তাহলে এখানে তুমি 50% কোশ্চেন তুমি যদি কমন পেয়ে যাও তাহলে পেতে তো হবে ওখানে মানে 40। মানে ফার্স্ট পেপারটা স্কোরিং এর জায়গা, স্কোর বাড়িয়ে রাখলে সুবিধে, নিজের পেপারের চাপটা কম হয়। কিন্তু ওটা মিনিমাম 40 পেতে হবে, তো তোমার 50% তো তুমি কমনই পেয়ে যাবে। মানে টিচিং অ্যাপটিটিউডে মোটামুটি 15টা মতো কোশ্চেন দেয়, 15টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 50% কমন, 7-8টা কমন পেয়ে যেত, অনেকটা বেশি এগিয়ে থাকলে। আর যদি সবগুলো স্টেটে করে যেত তাহলে সবগুলোই কমন পেয়ে যাবে। কিন্তু বইটাও পড়তে হবে, কারণ আমি আবার বলছি কোশ্চেন কমন পেলে অপশন কমন পাবে তার গ্যারান্টি আমি দিচ্ছি না। তুমি কিন্তু অপশনের জন্য তোমাকে অবশ্যই টেক্সটটা পড়তে হবে, সেই জন্য টেক্সট বই কিনতে বলেছি। আর হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউড যদি পিএইচডি বা এমফিল করে থাকো, তার মানে করো, যারা যারা করে তাদের পক্ষে এটা খুব সহজ, কারণ তারা এইগুলো নিয়ে হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে। লাইক হচ্ছে তোমার যদি এখন জিজ্ঞেস করে যে এই যে টুকে, আমরা পিএইচডিতে অনেকে মানে টুকে অ্যাড করে, মানে প্লেজারিজম বলা হয়। তো সেখানে অনেক কিছু কপিরাইটের কেস খেয়ে যেতে পারে, তো সেই রকম কত পার্সেন্ট ছাড় আছে, মানে আমরা পিএইচডি পেপার যখন লিখবো তখন প্লেজারিজমের কত পার্সেন্ট ছাড় আছে। তো এইটা তো তোমাকে টেকনিক্যালি যারা পিএইচডি পেপার লিখছে তারা তো ভালো করে এটা জানবে, কারণ তারা ওটা নিয়ে থাকছে। এটা 10%-এর নিচে পর্যন্ত ছাড় আছে, 10% হলে কিন্তু ছাড়। তো তাহলে সেই ব্যাপারটা আমাদেরকে এইগুলো ওই রিসার্চ অ্যাপটিটিউডে আমার ক্লাস আছে, এটারও ওই তারা বলেই নাম, ওই জন্য টিচিং অ্যাপটিটিউড অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। তো ওইগুলোর মধ্যে নোটসের মধ্যে প্লাস হচ্ছে আমার ক্লাসের মধ্যে মোটামুটি এটার আইডিয়া পেয়ে যাবে। এক্সট্রা আরো ইনফরমেশন তোমার বইতেও তুমি পেয়ে যাবে। এটাও তাই সেম এই প্যাটার্ন হবে, 5
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করো, এখানেও 50%-এর বেশি কমন পেয়ে যাবে। এই হচ্ছে মেন 4টে পোর্শন। আর হ্যাঁ, ম্যাথ থাকে একটা একটা, ওই যেমন ইংলিশের প্যারাগ্রাফের কোশ্চেন থাকে তেমনি একটা ম্যাথের কোশ্চেন থাকে। ম্যাথের কোশ্চেনটা কি হয়, টাইমটাকে ওয়েস্ট করে করে দেয়, মানে অনেক বড় কোশ্চেন তো। আর জানি না ম্যাথ কতটা ভালো পারো, যদি ম্যাথ ভালো পারো তো এটা ইজি লাগবে, সায়েন্সের ছেলেমেয়েরা যেমন স্মুথলি করে নেয়। কিন্তু ওটা ডেটা ইন্টারপ্রিটেশন থাকে, মানে একটা দিয়ে দিলে, একটা স্কুলে মানে একটা স্কুল বা কলেজ দিয়ে দিলে যে কলেজে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের দুটো করে সেমিস্টার আছে, মোট 6টা সেমিস্টার, চারটে, দেখ 4টে সেমিস্টারের ক্লাস আছে, তো সেই 4টে সেমিস্টারের ক্লাসের মধ্যে এ 20% পেলে হচ্ছে কম্পালসারি বেঙ্গলিতে পাস করেছে, 30% কম্পালসারি ইংলিশে পাস করেছে, এরকম করে ডেটা দিয়ে দেবে, দিয়ে বলবে তাহলে বলো তো কতগুলো স্টুডেন্ট এই করেছে, ওই করেছে, এই করেছে। তার মানে এটাও ম্যাথ জানতে হবে, রিজনিং এ যেমন জানতে হবে, এটাও ম্যাথ জানতে হবে। এটাও আমি বলবো ইউটিউব দেখো, আমি এই ম্যাথও আমি করাতে পারি না, রিজনিং আমি করাতে পারি না, তো এটা তোমাকে ইউটিউব দেখেই শিখতে হবে। এবং ইউটিউবে প্রচুর এরকম, মানে যেটুকু বোঝা, মানে বিশাল কিছু তো নয়, ওই 5-6টা কোশ্চেন ওখান থেকে থাকে, ওই ডেটাটা দিয়ে তার উপরে 5-6টা কোশ্চেন থাকে। তো এই হচ্ছে আমাদের টোটাল ফার্স্ট পেপারের পোর্শনটা। এখান থেকে স্মুথলি, মানে কোনো বিশাল না খেটেই এখানে 50 পাওয়া যায়, আর যদি খাটে ঠিক মতো তাহলে এটা এটা 70-80 পর্যন্ত স্কোর করা যায়, মানে পার্সেন্টেজ। তাহলে 70-80% কোর্স স্কোর যদি এখানে কেউ করে রাখে না, তো ফার্স্ট পেপার, তখন যে সেকেন্ড পেপারের পরীক্ষা দেবে তার সাবজেক্টের উপর চাপটা কম থাকে। এবং প্রত্যেক বছর যেভাবে কাট অফটা হাই হচ্ছে, এটা যত পার্সেন্টেজ বাড়াবে তত তোমার এটাই সুবিধা। কারণ কেউ সাবজেক্টটা দেখতে গিয়ে এটার উপর জোর দেয় না, আর এটার উপর যদি কেউ জোর দেয় ঠিকঠাক করে, তাহলে সাবজেক্টটা স্মুথলি করতে পারবে। আর এখানে আর একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, প্লাস হচ্ছে ওই কম্পিউটার রিলেটেড কিছু কোশ্চেন, এটা নেটে বেশি থাকে। কম্পিউটার রিলেটেড কোশ্চেন সেটে কিন্তু অতটা বেশি কোশ্চেন থাকে না। কারেন্ট অ্যাফেয়ার্স সেটে থাকে, কিন্তু কম্পিউটারের উপর কোশ্চেনটা একটু নেটে বেশি থাকে, সেটে একটু কম থাকে। কিরকম কোশ্চেন থাকে বলে দিই, যেমন বলো যে শিফট শিফট প্লাস কি টিপলে কপি হয়, তাহলে শিফট প্লাস সি টিপলে কপি হয়, বা পেস্ট টিপলে শিফট প্লাস কি টিপতে হয়, ভিটি টিপতে হয়। এইরকম কিছু ইনফরমেশন দিয়ে কোশ্চেন দেয়। তো এটার একটা নোটস আমার সম্ভবত রয়েছে, ওই রকম ইজি টাইপের, ওই যে ধরনের কোশ্চেন গুলো দেয় সেটা। বা এরকম দিয়ে দিল যে 1 জিবিতে কত এমবি থাকে, 1 জিবি ইজ ইকুয়াল টু কত এমবি। বা হেক্সাগন, এই হেক্সাগন মানে কতগুলো, মানে কতগুলো বাহু আছে, নাম্বার অফ আর্মস কতগুলো আছে, এই রকমের কিছু কোশ্চেন থাকে। তো সেইগুলোর জন্য একটুখানি ওই নেটের প্রিভিয়াস, এটাও নেটের প্রিভিয়াস কোশ্চেনগুলো আইডিয়া পেয়ে যাবে, আর ওই ডেটাটা পড়তে হয়। ওটাও তোমার নিশ্চয়ই বইটাতে থাকার কথা নয়, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না, ওটাও থাকবে না, ওটা তোমাকে একটু আলাদা করে দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার, মানে যেরকম আমি নিউজ পেপার গুলো দিই সেখান থেকে কালেক্ট করতে পারো। না হলে সিম্পলি মান্থলি আমি ম্যাগাজিন অনেক রকমের দিই, অনেকগুলো মান্থলি ম্যাগাজিন, মানে সব থেকে বেটার হচ্ছে ইউপিএসসি যেটা দিই, এসেন্সিয়াল, যেটা দেখবে ওই ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে বার করে, ওটা সব থেকে বেস্ট, মানে নেট সেটে দেওয়ার মতো কোয়ালিটি ওটা থাকে। আর না হলে ওই যদি মনে হয় যে না অত কোয়ালিটি আমি নিতে পারছি না, ইংরেজিতে লেখা আছে, তাহলে অ্যাচিভার্স বা ওই রকম প্রতিযোগিতা দর্পণের মতো কিছু করতে হবে, যেটাও দেখবে ওই নন পলিটিক্যাল গ্রুপে দেওয়া। ঠিক আছে? ব্যাস। তো এটা অনেকগুলো জিনিস স্টেপ বাই স্টেপ করো, যেখানে আটকাবে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? আর প্রিভিয়াস এর কোশ্চেন, একটা আমি নেটের কোশ্চেন, প্রিভিয়াস এর কোশ্চেন দিয়েছিলাম কিন্তু লাস্ট কয়েক বছরের, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার গুলো আছে স্যার, বইগুলোতেও আছে, বইগুলোতেও আছে, পিডিএফও আছে। হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, আমি আবার ব্যাক করি, কনফিউসিয়াসের একটুখানি এগিয়ে গেছি আমরা, এটা তুমি নিশ্চয়ই রেকর্ড দেখে নিতে পারবে। কনফিউসিয়াসের আমরা লাইফ জার্নি স্টার্ট থেকে মরে গেল তত অব্দি পড়েছি। এর পরের ইনসিডেন্টটা বলছি, যখন তার ওই আহ, সারা জীবনের যে কর্মকাণ্ড এডুকেশনাল সেক্টরে বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, শাসন ব্যবস্থা সংক্রান্ত তার ভাবনা চিন্তা, এই সব কিছু নিয়ে তার ছাত্রছাত্রীরা একটা বই বার করলো, যেটা হচ্ছে অ্যানালেক্স। অ্যানালেক্স নাম ওদের, চাইনিজ ভাষা হচ্ছে লুনিয়াও, মানে LUNYU, জানি না প্রোনাউন্সিয়েশন কি, আমি তো লুনায়ু বলি, তো লুনায়ু নাম দিয়ে সেটা বার করে। এই বইটার মধ্যে তিনি যে ভাবনা চিন্তাগুলো দিয়েছিলেন, সেটা আমাদের কাছে আহ, সামনে আসে ওয়ান বাই ওয়ান। প্রথমত, তিনি শাসক, মানে যিনি লিডার হবেন কান্ট্রি, রাষ্ট্রের শাসক হবেন, তাকে তিনি নৈতিক থাকতে বলেছিলেন।
এইটা যদি আমরা মেকিয়াভেলি চিন্তা করি, মেকিয়াভেলি কি বলেছিল মনে আছে? মেকিয়াভেলি বলেছিল যে নৈতিক থাকবে কিন্তু সেটা লোকজনকে দেখানোর জন্য, ভেতরে ভেতরে সে অনৈতিক হবে, কিন্তু লোকজন যেন জানবে, দেশের প্রজারা জানবে যে রাজা হচ্ছে অত্যন্ত নৈতিকতাপূর্ণ একজন ব্যক্তি। এবার যদি আমরা প্লেটোর কনসেপ্টে চলে আসি, প্লেটোও তাই বলেছিল দার্শনিক রাজা হতে হবে, নৈতিক না হলে তো আর দার্শনিক হওয়া যায় না। তাহলে প্লেটোর কনসেপ্টের সঙ্গে এখানে কনফুসিয়াসের মিল আছে। আর যদি মেকিয়াভেলির মতো রাষ্ট্রবিজ্ঞানীর সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখবো একদমই মিল নেই, উল্টো কথা বলেছেন তিনি। দুমুখ হতে বলেছেন, এখানে কনফুসিয়াস বলছেন তিনি একদম আলটিমেট একজন মানে নৈতিক ভাবনা চিন্তাকে সাপোর্ট করা একজন ব্যক্তি হবে। দ্বিতীয়ত তিনি প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদেরকে রেন গ্রহণ করতে বলছেন। রেন মানে অ্যাকচুয়ালি দয়া দেখানো বা মানবিকতা দেখানো। এগুলো সব, যেহেতু তিনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ লিখেছেন তো এগুলো আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ নয়, তো ওই জন্য সবই কোটেশন দেওয়া থাকবে। মানে এটা দিয়ে কোশ্চেনও দিয়ে দেয় কিন্তু, যে রেন বলতে কি বুঝিয়েছেন, ওই জন্য রেনটাই বলতে হবে। মানে যদিও এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ তবুও আমাদেরকে এটা বলতে হবে, কারণ তার এই টার্মটাকে ইউজ করেই ডিসকাস করা হয়েছে। তো রেন প্রত্যেকটা, মানে তার যে কনফুসিয়াসের যে দর্শন, তার পুরো কেন্দ্রবিন্দুতে রয়েছে এই রেন। তিনি বলছেন রেন যদি প্রত্যেকটা জনগণের প্রতি সরকারের থাকে, তবেই গিয়ে সেটা কিন্তু সরকারের কর্তব্য পূরণ হয়। মানে সরকারের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষের প্রতি দয়া দেখানো, মানুষের প্রতি মানবিকতা দেখানো। তাহলে রাষ্ট্রের বা শাসকের কর্তব্য আমরা বলবো যে দয়া দাক্ষিণ্য মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা করা। নেক্সট হচ্ছে আচার শৃঙ্খলার উপর তিনি জোর দেন। দেওয়া আছে সবগুলোই, অ্যানসিয়েন্স হচ্ছে তার লেখা, 5 ক্লাসিক্স ইউজিং বলা হয়, 5 ক্লাসিক্স। এটা মধ্যে থেকে আমরা ওয়ান বাই ওয়ান ওয়ার্ডগুলো নিচ্ছি। একটা হচ্ছে বললাম রেন, তারপর হচ্ছে লি। লি বলতে তিনি কি বুঝিয়েছেন? লি বলতে তিনি বুঝিয়েছেন আচরণ বা শৃঙ্খলা, ডিসিপ্লিন। রাজা যে হবে তাকে কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন হতে হবে, এবং সমাজকে যদি শৃঙ্খলাপূর্ণ না করা হয় তাহলে কিন্তু সেই সমাজের মানুষজনকে দিয়ে ভালো কাজ করানো সম্ভব নয়। তাহলে শৃঙ্খলাপূর্ণ পরায়ণ সমাজ হতে গেলে অবশ্যই তোমাকে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। এবং এর জন্য আমি বলেছিলাম তিনি যখন জন্মেছেন, বড় হচ্ছেন, সেই সময়কালে কিন্তু চীনে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছিল। ফলে তিনি প্রাচীন চীনের ঐতিহ্যকে তিনি এখানে এক্সাম্পল হিসেবে তুলে ধরলেন। প্রাচীন চীনে যেরকম শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থা ছিল, সেই শৃঙ্খলাকে তিনি এখানে আবার ফিরিয়ে আনার কথা বলছেন। তার মানে এখানে তিনি বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন বর্তমান বিশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে, সমাজ সম্পর্কে। তাই তার এই বিতৃষ্ণায় তাকে কি করেছিল, প্রাচীন চীনের যে শৃঙ্খলা পরায়ণ সমাজ ব্যবস্থা তার প্রতি আকৃষ্ট করেছিল, এবং সেটাকে তিনি পুনরায় বাস্তবায়িত করার জন্য বলছেন। আমাদের যেমন ভারতবর্ষে আমরা মানে চতুর্বর্ণ সমাজ ব্যবস্থা বা প্রথার কথা বলি, তেমন ওখানেও কিন্তু স্তর বিন্যস্ত সমাজ ব্যবস্থা ছিল। স্তর বিন্যস্ত সমাজ ব্যবস্থার কথা বলা হচ্ছে। সেই স্তর বিন্যাসের মধ্যে আমরা দেখব রাজা প্রজার যে সম্পর্ক, সেই সম্পর্ককে তিনি বলছেন পিতা পুত্রের সম্পর্ক। তাহলে পিতা যেমন পুত্রের সঙ্গে কখনো কোনো রকম শঠতা করবে না, পিতা যেমন পুত্রের সম্পর্কে সবসময় একটা সহানুভূতিশীল ভাবনা চিন্তা পোষণ করবে, তেমন রাজাও কিন্তু তার প্রজার প্রতি সেই রকম ভাবনা চিন্তা করবে। তাহলে এভাবে তিনি স্তরবিন্যস্ত সমাজে প্রত্যেকের নিজস্ব ভূমিকার কথা উল্লেখ করে দিয়েছেন, এবং সেই ভূমিকার মধ্যে রাজা পিতৃসম হবে আর প্রজা হবে পুত্রসম।
পুত্র হোক বা পুত্রী হোক, যাই হোক। এবং আমরা দেখব যে যখন কেউ শাসন করবে সেই শাসককে কিন্তু হতে হবে যোগ্যতাপূর্ণ, অর্থাৎ মেরিট বেসড রুলার হতে হবে, মেরিট বেসড রুল করতে হবে, যাতে যোগ্যতাই একমাত্র মাপকাঠি হয় শাসকের। এখানে আমরা পরবর্তীকালে চীনে কনফুসিয়াসের এই ভাবনা চিন্তাকে অনুসরণ করে আমরা দেখব হান ডাইনেস্টি বা হান সাম্রাজ্য যখন সেখানে প্রতিষ্ঠিত হয়, তারা কিন্তু একদম সেটাকে বাস্তবায়িত করে যে যোগ্যতাই হচ্ছে রাজা চুজ করার অন্যতম মাপকাঠি। সেখানে কিন্তু কোনো রকম বংশ পরিচয় সেটা বেশি ইম্পর্টেন্ট নয়। এই সময়কালটা হচ্ছে হান ডাইনেস্টির সময়, এবং সেই সময়কালে কিন্তু এই যোগ্যতার মাপকাঠিতে শাসককে চুজ করার সেটা কিন্তু চল শুরু হয়। এখানে আরেকটি কথা আমি একটুকে বলেছিলাম যে তিনি কিন্তু আইনের দ্বারা রাষ্ট্রকে আস্তে পৃষ্ঠে বেঁধে রাখা আছে এরকম রাষ্ট্র ব্যবস্থাকে তিনি কখনোই সাপোর্ট করেননি, বরং আইনের থেকে তিনি নৈতিকতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা যদি প্রশ্ন দেয় যে কনফুসিয়াস আইনকে বেশি প্রায়োরিটি দিয়েছেন না নৈতিকতাকে, তো আনসার শুড বি নৈতিকতা। তিনি নৈতিকতাকে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং এক্ষেত্রে তিনি বোঝাতে চেয়েছেন যে এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে আইন আছে কিন্তু কেউ নীতি অনুসরণ করে না, তাহলে সে আইনের কোনো মিনিংই থাকবে না। তাই অবশ্যই আইনের মাধ্যমে কাউকে শাস্তি দেব সেই ভয় দেখিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করার থেকে অনেক বেটার যে আমি মানুষের মধ্যে নৈতিকতা বোধ তৈরি করব, যে নৈতিকতা বোধ মানুষের মধ্যে পারস্পরিক সহানুভূতি তৈরি করবে এবং শান্তিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। তার মানে তিনি এখানে রুল বাই ভিরচুর ওপর জোর দিচ্ছেন। এই একই রকম কনসেপ্ট আমরা প্লেটোর কনসেপ্টেও পেয়েছিলাম। সেখানেও যোগ্যতা হিসেবে শাসক হওয়ার জন্য দীর্ঘদিন অনুশীলন করার তিনি পরামর্শ দিয়েছিলেন, এবং দার্শনিক রাজাই একমাত্র আদর্শ রাজা হিসাবে আদর্শ রাষ্ট্রকে পরিচালনা করতে পারেন, এই ধারণা তিনি দিয়েছিলেন। এখানেও অনেকটাই সেরকম ভাবেই কনফুসিয়াস যোগ্যতা এবং নৈতিকতাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তো এই হচ্ছে কনফুসিয়াসের ওভারঅল কনসেপ্ট। আমরা এখানে কনফুসিয়াসের এডুকেশন সম্পর্কে কতগুলো ভিউ পাবো, যেমন অ্যাকর্ডিং কনফুসিয়াস এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান শুড বি এডুকেটেড। যে কেউ এডুকেটেড হতে পারে। এডুকেশন কোনো পার্টিকুলার সমাজের ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মধ্যে স্প্রেড করবে, এটাই স্বাভাবিক। এডুকেশন টু অল রিগার্ডলেস অফ স্টেটাস, কি তার সামাজিক স্টেটাস সেটার উপর ভিত্তি করে এডুকেশন তার কাছে পৌঁছবে কি পৌঁছবে না এটা যেন ডিসাইড না হয়, বরং এডুকেশন যেন সবার জন্য অবারিত দ্বার হিসেবে থাকে। He believes that other than formal education, students should also learn to love others and appreciate them, which we come to know as moral education. তাহলে এডুকেশন, ফর্মাল এডুকেশন তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে বলছে অন্যকে ভালোবাসা, অন্যকে অ্যাপ্রিসিয়েট করা এবং নৈতিক শিক্ষা কম্পালসারি। প্রত্যেকের মধ্যে নৈতিক শিক্ষার জাগরণ করতে হবে। এখানে তিনি 5টা নির্দিষ্ট দিকের কথা তুলে ধরেন। একটা হচ্ছে অ্যাকুইজিশন অফ ভির্চু ইজ থ্রু লার্নিং এডুকেশন। টু বি ভির্চু ওয়ান মাস্ট লিভ ইন আ ভির্চুস লাইফ। এক নম্বর হচ্ছে হিউম্যানিটি অর্থাৎ রেন, যেটা আমি বলছিলাম। দ্বিতীয়ত হচ্ছে লি অর্থাৎ জাস্টিস এস্টাবলিশ করা হবে। থার্ড ওয়ান হচ্ছে ওয়াই, জাস্টিসের কথা বলা হচ্ছে, জাস্টিস এস্টাবলিশমেন্ট হবে।
ZHI, এটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি উইথ ট্রুথ, ফ্যাক্টস এটসেট্রা। আর জিন, অ্যাডহিয়ারিং টু মোরাল ক্যারেক্টার। তো এই 5টা মূল আদর্শের ওপর তিনি জোর দিয়েছেন যে রাষ্ট্র ব্যবস্থায় শাসকের বৈশিষ্ট্য হতে হবে তিনি মানুষের মধ্যে মানুষের প্রতি তিনি সহানুভূতিশীল হবেন, দয়াশীল হবেন। তিনি জাস্টিস প্রতিষ্ঠা করার দিকে জোর দেবেন, সবসময় ন্যায় পথে চলবেন, নৈতিকতাকে গুরুত্ব দেবেন। সেই সঙ্গে নলেজ বা যোগ্যতাই হচ্ছে একজন শাসকের প্রকৃত নির্দেশক। যোগ্যতাকে বেশি প্রায়োরিটি দেওয়া, এবং সেই যোগ্যতার মধ্যে অবশ্যই নৈতিক যোগ্যতা অর্থাৎ নৈতিক শিক্ষা আছে এরকম ব্যক্তি। মোরাল ক্যারেক্টারই একজন মানুষকে প্রকৃত শাসকে পরিণত করতে পারে বলে তিনি মনে করতেন। ইউনিভার্সাল গোল্ডেন রুল তার কি ছিল? মোস্ট ফান্ডামেন্টাল ভির্চু নিডস বোথ। জোং বলতে তিনি পজিটিভ প্র্যাকটিস কে বলছেন, যে প্রত্যেকের প্রত্যেকের শৃঙ্খলা বা ডিসিপ্লিন হতে হবে প্রত্যেককে। সেটা রাজার পক্ষে আরো বেশি করে ইম্পর্টেন্ট। এবং নেগেটিভ প্র্যাকটিস যত কম করবে মানুষ, তত তারা কিন্তু পজিটিভ প্র্যাকটিসের প্রতি আকৃষ্ট হবে। নেগেটিভ প্র্যাকটিস থেকে দূরে থাকতে হবে। তাহলে ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কি করব? ভালো অভ্যাসগুলো বেশি করে করব, খারাপ অভ্যাস থেকে দূরে থাকবো। তার মানে একজন মানুষ তার প্রকৃত পরিবর্তন করতে পারে শুধুমাত্র তার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে নয়, বরং সেই ভাবনা চিন্তাকে তিনি কতটা বাস্তবায়িত করতে পারছেন। এই একই রকম ভাবনা চিন্তা পরবর্তীকালে একজন, বলতে পারবো যে আমরা একজন খুব বড় একজন সেলিব্রিটিও অনুসরণ করতেন। এবং মানে তিনি বলেছিলেন যে তিনি কনফুসিয়াসের এই ডিসিপ্লিনের আইডিয়াটা তিনি নিয়েছিলেন। বলতে পারবে কে? রিমা? ব্রুসলি কে চেনো? ব্রুসলি? ব্রুসলি হচ্ছেন একজন ওই জুডো, ক্যারাটে এগুলো তিনি সঙ্গে যুক্ত ছিলেন, প্রচুর সিনেমাও করেছিলেন। তো এই ব্রুসলি তিনি এই ডিসিপ্লিনকে ফলো করতেন। তিনি কনফুসিয়াসের এই ডিসিপ্লিনের কনসেপ্টকে খুব অনুসরণ করতেন, এবং তিনিও মনে করতেন এটা যে মানুষ বসে বসে কোনো কিছু পরিবর্তন করতে পারে না, মানুষকে উঠতে হবে এবং উঠে সেই ব্যাপারটাকে করতে হবে। এবং খুব ছোট ছোট যদি আমরা জীবনের পরিবর্তন ঘটাই, তাহলে কিন্তু আমাদের বড় পরিবর্তনের দিকে আমরা এগিয়ে যাব। কিন্তু এরকম নয় যে আমি শুধু ভেবে যাচ্ছি এই পরিবর্তন করব, কিন্তু নিজে কিছুই করছি না, তাহলে সেটা কোনো ভ্যালু নেই। তো এই হচ্ছে আমাদের ওভারঅল। এবং এখানে তিনি যে সমাজ ব্যবস্থার কথা বলেছেন, স্তরবিন্যস্ত সমাজ ব্যবস্থা, যেখানে তিনি বলছেন যে নির্দিষ্ট কয়েকটা রিলেশন রয়েছে, যেমন হচ্ছে ফাদার সনের রিলেশন, যেটা আমি বললাম যে রাজা এবং প্রজার সম্পর্ক হবে। রুলার সাবজেক্ট লয়ালিটি সম্পর্ক হবে, রাজার সঙ্গে সবসময় প্রজাদের সম্পর্ক হবে বিশ্বস্ততার। এল্ডার ব্রাদার ইয়ঙ্গার ব্রাদারের মতো সম্পর্ক হবে কোথায়? অর্থাৎ ভ্রাতৃত্ববোধ। কি বলে ভ্রাতৃত্ববোধ? বলে যে মারামারি করব, কিন্তু যখন আবার আমাদের প্রয়োজন হবে একে অন্যকে, তখন আমরা একে অন্যকে সাহায্যও করব, এবং সেটা কখনো ব্রেক হওয়ার নয়। হাজবেন্ড ওয়াইফ ভালোবাসার সম্পর্ক, সবসময় ওবিডিয়েন্স, বাধ্যবাধকতা, অর্থাৎ একে অন্যের কথা শোনা, এটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক। সেটাকে তিনি ইউজ করতে বলেছেন সমাজ রুলারের ক্ষেত্রে। রুলার যেন সেরকম হবে যাতে প্রজার কথা তিনি শোনেন এবং প্রজার প্রতি তার ভালোবাসা থাকে। এবং ফ্রেন্ড বন্ধুর সঙ্গে বন্ধুর যেরকম সম্পর্ক, অর্থাৎ ফেইথফুলনেস, বিশ্বস্ততার যে সম্পর্ক, বন্ধুকে বিশ্বাস করা, এটা হচ্ছে রাজার যেন তার প্রজারা তার কাছে বন্ধুর মতো, এবং সেটাকে তিনি সেই বিশ্বস্ততার মাধ্যমে সেই বন্ধনটা আরো অটুট হবে, এটাকে তিনি সাপোর্ট করতেন। তো ওভারঅল আমরা কনফুসিয়াসের পলিটিক্যাল থটের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ থটকে আইডেন্টিফাই করতে পারি। নাম্বার 1,
তিনি বিশ্বাস করতেন যে শাসকের ব্যক্তিগত নৈতিকতা রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করেন। তার মানে রাষ্ট্রকে তো দেখতে পাওয়া যায় না, কিন্তু শাসককে দেখতে পাওয়া যায়। তাই শাসক যত নৈতিক হবে তত রাষ্ট্রকেও নৈতিক বলে মনে হবে। তাই শাসকের নৈতিকতাই রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করবে। দু নম্বর, তিনি মনে করতেন মানবিকতার দর্শন মানবিকতার দর্শন হচ্ছে তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু। অর্থাৎ রাজাকে মানবিক হতে হবে, দয়ালু হতে হবে রাষ্ট্রের জনগণের প্রতি, এবং সেই সময় তো রাজা তার মানে প্রজার প্রতি তারা যেন খুব দয়াশীল হয়, অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তিনি প্রজাদের প্রতি সহানুভূতিশীল অ্যাক্টিভিটি করেন। শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে সমাজে, এটাও তিনি মনে করতেন। শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটা সবসময় একটা শান্তিপূর্ণ ব্যবস্থা রাখতে হবে, যাতে সেটা শৃঙ্খলা পরায়ণ হয়। তাহলে স্থিতিশীলতা বজায় রাখার কথা বলে। 4 নম্বর আমরা দেখব তিনি আইনের পরিবর্তে কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, একটু আগে বললাম। আইন নয়, বরং নৈতিকতাকে। নৈতিকতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। গুরুত্ব দিচ্ছেন। এবং এক্ষেত্রে আমরা দেখব যে তার মতে রাজা যত নৈতিক হবে সেই নৈতিক চরিত্রের প্রকাশ আমরা রাষ্ট্রের মধ্যে দিয়ে দেখতে পাবো, এবং জনগণ রাজাকে দেখে শিখবে। রাজা যদি ভালো না হয় তাহলে প্রজারাও তো দেখবে যে আমাদের রাজাই তো এরকম, তো আমি আর ভালো হয়ে কি হবে। কিন্তু যখন জনগণ দেখবে রাজা, তার এত প্রভাব, এত ক্ষমতা, তবুও সে ডিসিপ্লিন, তবুও সে সবারই প্রতি সহানুভূতিশীল, তখন মানুষের মধ্যে এমনি রাজার যে জনমোহিনীকর যে প্রভাব, সেই প্রভাবে জনগণের মধ্যে সেই অভ্যাসগুলো তৈরি হবে। যে অভ্যাসের কথা আমি একটু আগে বললাম, যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দু রকমের অভ্যাস আছে। মানুষ নেগেটিভ অভ্যাস থেকে দূরে থাকবে, আর পজিটিভ অভ্যাসের প্রতি তারা ধাবিত হবে, বা পজিটিভ অভ্যাসকে তারা প্রাত্যহিক জীবনের অঙ্গ করে নেবে। তো সেটা তিনি মনে করতেন, সেটা তিনি চাইতেন। এছাড়াও পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তার চিন্তায় বেশি গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ তিনি পেট্রিয়াটিক অর্ডারকেই ফলো করতেন। এক্ষেত্রে তিনি সমাজ ব্যবস্থা স্টিরিওটাইপ ভাবনা থেকে বেরোতে পারেন। এটা তার সমালোচনা হিসেবে আমরা ইন্ডিকেট করতে পারি যে তিনি পেট্রিয়াটিক ভাবনা চিন্তার দ্বারা প্রভাবিত ছিলেন। এবং যোগ্যতার ভিত্তিতে শাসক চুজ করার যে কথা আমি বলেছিলাম, সেটাকেও আমরা বলতে পারি। বর্তমানে আমাদের সিভিল সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে বিভিন্ন আমলাদেরকে নিয়োগ করা হয়, তো সেই কনসেপ্টটা, আগের কনসেপ্ট আমরা বলতে পারি হচ্ছে এই যোগ্যতার ভিত্তিতে শাসক চুজ করা। এবং সর্বোপরি তিনি শিক্ষার উপরে গুরুত্ব দেন। শিক্ষাই পারে একমাত্র মানুষের দর্শনের উন্নতি করতে। শিক্ষার মাধ্যমে নৈতিক উন্নয়ন, নৈতিক পরিবর্তনও সম্ভব।
মানুষ শিক্ষার মাধ্যমেই কোনো একটা ভালো অভ্যাসকে তার জীবনে নিয়ে আসতে পারে বা কোনো একটা খারাপ অভ্যাস থেকে মানুষ দূরে যেতে পারে, এবং এক্ষেত্রে শিক্ষার মাধ্যমেই মানুষের মধ্যে যাবতীয় নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটানো সম্ভব। এই সমস্ত বৈশিষ্ট্য একসঙ্গে মিলে কি করবে, একটা স্থিতিশীল এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা তৈরি করবে, যেখানে স্বাধীনতার চেয়ে বেশি গুরুত্ব তিনি শৃঙ্খলা পরায়ণকে দিয়েছেন, স্বাধীনতাকে বেশি প্রায়োরিটি দেননি। তাহলে এটা আর একটা সমালোচনা আমরা পেলাম যে স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেননি। গুরুত্ব না দিয়ে তিনি শৃঙ্খলা কে বেশি প্রায়োরিটি দেন। তো এই হচ্ছে আমাদের টোটাল কনফুসিয়াসের ভাবনা চিন্তা, কনফুসিয়াসের রাজনৈতিক দর্শনের বৈশিষ্ট্য। তাহলে চীনা যতগুলো দার্শনিক রয়েছে তার মধ্যে আমাদের শুধু কনফুসিয়াসই পড়তে হয়। সময়কালটা বুঝতেই পারছো, আমাদের এখানে যেরকম কৌটিল্য সমসাময়িক এক্স্যাক্টলি নয়, বাট মোটামুটি আমাদের পরে রয়েছেন কৌটিল্য, ইনি ওদিকে প্লেটো, কনফুসিয়াস, প্লেটো, কৌটিল্য সব আগে পরেই তারা সব তাদের রাষ্ট্রচিন্তা ভাবনাগুলো প্রোভাইড করেছিলেন, এবং তাদের রাষ্ট্রচিন্তা ভাবনার সব থেকে সমস্যা ছিল যে কোনো নির্দিষ্ট বইপত্র তো নেই। তার ফলে পরবর্তীকালে তার যে সতীর্থ বা সেই তার যে ছাত্রছাত্রী তারা গিয়ে তার যে ভাবনা চিন্তা সেটাকে এগিয়ে নিয়ে গেছেন। যদিও তারপরে সুস্থিত কোনো কনফুসিয়াস বাদ বলে কি কিছু সেইভাবে বেরোয়নি, বাট হ্যাঁ, কনফুসিয়াসের চিন্তা ভাবনাকে তো অবশ্যই আহ, পরবর্তী জেনারেশনের মধ্যে সেটাকে শিফট করেছে, এবং এটা চাইনিজ এডুকেশন পলিসিরও একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এই একই আইডিয়াকে এক পরবর্তীকালে মাও সেতুং ব্যবহার করেছিলেন। মাও সেতুং তার সময়কালে তিনি বলেছিলেন যে আমি একটা জেনারেশন পর্যন্ত খুব কোয়ালিটি জেনারেশন করে যাব। কারণ মাও সেতুং মনে করতেন যে যদি আমি একটা জেনারেশনকে অত্যন্ত কোয়ালিটি করি, তাহলে কি হবে, তারা তাদের ফিউচার জেনারেশনকে কোয়ালিটি করবে। তো আমাকে আগামী 100 বছর ধরে যদি ভালো করতে হয়, চীনকে আরো উন্নত করতে হয়, তাহলে আমি একটা জেনারেশনকে বেটার করব, তারপরের জেনারেশনটা বাই ডিফল্ট বেটারই হবে। তো সেই একই কনসেপ্ট কনফিউশিয়াস সেটাই বলতে চেয়েছেন যে মানুষের সেই সময়ে চীনের যে বিশৃঙ্খল পরিস্থিতি তার যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাকে আগে বর্তমান পরিস্থিতিকে পরিবর্তন করতে হবে, এবং বর্তমান পরিস্থিতিকে পরিবর্তন না করলে ফিউচারে জেনারেশন পরিবর্তন হবে না। তাই প্রথমে আমাকে কি করতে হবে, আমার প্রচলিত যে সামাজিক অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে তাকে থামিয়ে তার জায়গায় আমাকে একটা ডিসিপ্লিন, নৈতিকতাপূর্ণ একটা শাসককে নিয়ে আসতে হবে, যে কিনা রাষ্ট্র ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কনফুসিয়াসের কনসেপ্ট। কয়েকটা কোশ্চেন এখানে দেওয়া আছে, যাই আমরা নিচে। হুইচ কনসেপ্ট ইজ সেন্ট্রাল টু কনফুসিয়াস পলিটিক্যাল ফিলোসফি? রেন, ধর্ম, কর্ম আর মোক্ষা। কি হবে? রেন। রেন। অর্থাৎ নৈতিকতাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। হুইচ, পরেরটা হচ্ছে অ্যাকর্ডিং টু কনফুসিয়াস হোয়াট শুড বি দ্য প্রাইমারি কোয়ালিটি অফ এ রুলার? কোনটা হবে, মিলিটারি স্ট্রেংথ না ওয়েলথ অ্যাকুমুলেশন নাকি মোরাল ইন্টিগ্রিটি নাকি লিগাল এনফোর্সমেন্ট? মোরাল ইন্টিগ্রিটি। মোরাল ইন্টিগ্রিটির উপর তিনি বেশি জোর দিয়েছেন, তো অবভিয়াসলি মোরাল ইন্টিগ্রিটি হবে। এই তোমরা যদি একটুখানি ভালো করে লক্ষ্য করো, আমাদের গোটা ওয়ার্ল্ডের মধ্যে প্রাচীনকালের মানুষদের মধ্যে স্পিরিচুয়াল ভাবনা চিন্তা, আইডিওলজি এগুলো বেশি ছিল। আজকে তুমি আমাকে বলো যে কোন রাজা মোরালিটি নিয়ে কাজ করে, কোন দেশের রুলার, কোন আমাদের রিপ্রেজেন্টেটিভ মোরাল ভাবনা চিন্তাকে গুরুত্ব দেয়? কিন্তু আবার যদি আমরা আজ থেকে ওই খ্রিস্টপূর্বাব্দে চলে যাই, তাহলে সেটা কি ওয়েস্টার্ন কান্ট্রি, কি ইন্ডিয়ান টেরিটরি, কি চাইনিজ পিপল, সব জায়গাতে একই রকম, তারা সবাই কিন্তু একই সঙ্গে আইডেন্টিটিকে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ এটা হয়তো তাদের সঙ্গে কোনো কানেকশন ছিল না, হয়তো কনফুসিয়াসের সঙ্গে ইন্ডিয়ান টেরিটরি বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সঙ্গে ডিরেক্ট কোনো কানেকশন ছিল না, বাট
যেহেতু মানুষের যে ডেভেলপমেন্ট সেটা একই সঙ্গে হয়েছে গ্রোথটা, এবং এই গ্রোথের মধ্যে আমাদের বৌদ্ধিক গ্রোথও তো ইনক্লুডেড, তাহলে সেই বৌদ্ধিক গ্রোথের মধ্যে তখন আমাদের মধ্যে সেই কনসেপ্ট গুলো ছিল যে এইগুলো ভালো বৈশিষ্ট্য। আর আজকে এই 2026 সালে দাঁড়িয়ে আমাদের মধ্যে কিন্তু সেগুলো চলে গেছে। এখন তুমি যে করাপশন বা অনৈতিক কাজকর্ম করা, এটা যে শুধু ইন্ডিয়ান টেরিটরিতে আছে বা ওয়েস্ট বেঙ্গল স্টেটে আছে এরকম নয়। তুমি বিহারে যাও, ইউপিতে যাও, তুমি আদার যে কোনো স্টেটে যাও আমাদের ইন্ডিয়ার, বা তুমি অন্য কান্ট্রিতে যাও, তুমি চায়নাতে যাও, জাপানে যাও, ওদিকে তুমি ওয়েস্টার্ন কান্ট্রিতে যাও, ইউএসএ তে যাও, সব জায়গাতেই কিন্তু এটা ছড়িয়ে গেছে। তার মানে এটা আসলে মানুষের সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ভাবনা চিন্তাগুলো আমাদের পরিবর্তন হয়। তাই আমরা যখন কোনো একটা কিছুকে আইডেন্টিটি মনে করি, সেটা আবার অন্য সময় গিয়ে সেটা আবার একটা সময় সেই আইডেন্টিটিকে আমরা নিজেরাই বর্জন করে দিই। দিয়ে আমরা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ গ্রহণ করি, না এইসব আইডেন্টিটি ছেড়ে দাও, মানুষ বাঁচবে 50, 60, 70 বছর ম্যাক্সিমাম। 70 বছরে আমরা কি করব, আমরা এনজয় করবো পুরো জীবনটা। ইন ফিউচার আমার ফিউচার জেনারেশন ভালো থাকবে কি খারাপ থাকবে, দ্যাটস নট ম্যাটার। আমি ভালো থাকবো, আমি এনজয় করবো নিজের জীবনটাকে, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। এই যে ভাবনা চিন্তা তৈরি হয়েছে, এটা এখন কিন্তু এটা মানে আমাদের এই জেনারেশনের কনসেপ্ট এরকম নয়। আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে আছে এরকম নয়। এটা তুমি ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো কান্ট্রিতে তুমি এই সম্পর্কে কাউকে কিছু বলতে বললে সেও কিন্তু এরকমই বক্তব্য দেবে। হয়তো দু একজন এক্সেপশন দেবে, আমি বলছি না যে 100%ই দেবে, কিন্তু 90% চান্স হচ্ছে এরকম বক্তব্য দেওয়া। তার মানে এটা আসলে একটা ওভারঅল গোটা ভারত মানে গোটা পৃথিবীর মানুষেরই ডেভেলপমেন্ট এরকম, তাদের ভাবনা চিন্তার মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। হোয়াট ডাজ দ্য টার্ম ম্যান্ডেট অফ হেভেন সিগনিফাই ইন কনফুসিয়ান থট? আমি এরকম যত ওয়ার্ড আছে যেগুলো দিয়ে কোশ্চেন হয়েছে প্রিভিয়াস ইয়ারে অলরেডি দিয়ে দিয়েছি। তো কিরকম কোশ্চেন দেয় সেটার একটা ইন্ডিকেশন। তো ম্যান্ডেট অফ হেভেন এটা কাকে indicate? আর রুলার ডিভাইন রাইট টু গভর্ন বেসড অন মোরাল কন্ডাক্ট, নাকি হেরিডিটারি ক্লেম অর টু পাওয়ার, নাকি লিগাল কন্ট্রাক্ট উইথ সিটিজেন্স, নাকি রুলার্স মিলিটারি কনকুয়েস্ট? স্যার মোরাল কন্ডাক্ট। তিনি কতটা তার তার যোগ্যতা কতটা সেটার উপর ইন্ডিকেট হচ্ছে, এবং সেই যোগ্যতাটা কি, যেটা হচ্ছে মোরাল কন্ট্রাক্ট। কারণ যদি তার মধ্যে সেই বোধটাই না থাকে যে আমি ক্ষমতায় আছি এই জন্য নয় যে আমি ক্ষমতা উপভোগ করব, আমি ক্ষমতায় এই জন্য আছি কারণ আমি আমার প্রজাকে সহানুভূতি দেখাবো, আমি আমার প্রজাকে সুশৃঙ্খল তৈরি করব, আমি আমার প্রজাকে ডিসিপ্লিন তৈরি করব, এবং সেগুলো রাজা বা রুলার কি করে করবে, সেগুলো কি তাদেরকে শেখাবে? আমরা যেমন ছোট কোনো বাচ্চাকে কোনো কিছু শেখাই না, বরং আমরা সেটাকে আমাদের নিজের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আসি, বাচ্চারা আমাদের দেখে শেখে। এক্স্যাক্টলি রাজার সঙ্গে প্রজার সম্পর্ক কিরকম, পিতা পুত্রের সম্পর্ক, তাহলে পিতা যা করবে সেটা যেমন পুত্রের মধ্যে, বা মাতা যেটা করবে সেটাই পুত্রের মধ্যে ঢুকবে বা পুত্রীর মধ্যে ঢুকবে। এক্স্যাক্টলি এখানে রাজাকে সেটা করতে হবে যেটা অনুসরণ করে দেশের মানুষ করবে। তাই রুলার্স ডিভাইন রাইট টু গভর্ন বেসড অন মোরাল কন্ডাক্ট, নট কি তার অন্যান্য বিষয়ের উপর বেস করে হবে। Which of the following is not emphasize Confucius political thought? Merit-based leaderships, rituals and traditions, expansions, expansionist policies, expansionist policies, আর হচ্ছে family as a social model. তো এখনই বললাম যে যোগ্যতা, তাই না, মেরিট বেসড লিডারশিপ, যেটাকে আমরা দেখব বর্তমানে বিভিন্ন সিভিল সার্ভিস এক্সামিনেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেখানে, আচ্ছা নট বলেছে, আচ্ছা সরি সরি, ফলোইং ইজ নট এমফাসাইজ কনফিউশন নট বেসড বলেছে, নট বলতে তাহলে এটাও হবে। ট্র্যাডিশনাল রিচুয়ালস, ট্র্যাডিশনকেও তিনি গুরুত্ব দিচ্ছেন। ট্র্যাডিশনাল যে কনসেপ্ট তিনি প্রাচীন যে চীনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসেছেন। এবং ফ্যামিলি এজ এ সোশ্যাল মডেল, ফ্যামিলি ওই যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, ব্রাদার ব্রাদারের রিলেশন, ফাদার সনের রিলেশন, ওগুলোকে তিনি দেখেছেন। একমাত্র এক্সপ্যানিস্ট পলিসিস মানে সাম্রাজ্যবাদী যে ভাবনা চিন্তা, বা আমাকে আমার আমার রাষ্ট্রকে ছড়াতে হবে, বা আমার আমার ভাবনা চিন্তাকে আরো স্প্রেড করতে হবে, সেটার উপর তিনি কম গুরুত্ব দিয়েছেন। বাট এই তিনটের উপরেই তিনি গুরুত্ব দিয়েছেন, ওটা তার বৈশিষ্ট্যের মধ্যে বা রাজনৈতিক দর্শনের মধ্যে পড়ে না। নেক্সট হচ্ছে ইন কনফিউশিয়ান
in Confucianism, what is the role of education in governance? To teach loyalty to rulers, to cultivate moral character in leaders and citizens, to focus on technical skills for administration, or to suppress dissent? কি হবে এটা? স্যার এ আর বি দুটোই তো মনে হচ্ছে। বি হবে এটা, টু হুম। কাল্টিভেশন বা টু কাল্টিভেট মোরাল ক্যারেক্টার ইন লিডার্স অ্যান্ড সিটিজেন্স। তো আমি বলেছিলাম যে মানে রুলারদের লয়ালটি শেখানো যায় না। লয়ালটি হচ্ছে একটা রাজনৈতিক দর্শনের বিষয় এবং সেটা কাউকে লার্ন করানো যায় না। হ্যাঁ, সেটা তাকে রিয়ালাইজেশন করা যায় না। রিয়ালাইজেশন করানোর জন্য তাকে কি করতে হবে? তাকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে, তাকে নৈতিকতা নিয়ে থাকতে হবে। তবেই গিয়ে তার মধ্যে সেই শিক্ষাটা তৈরি হবে। মানে সেই কনসেপ্টটা কেউ শেখাবে দিয়ে সে শিখে যাবে এরকম নয়। দ্যাটস ওয়াই অপশন বি ইজ মোর কারেক্ট। Confucius believed that laws and punishment should be primary means of governance, strict enforced without exception, secondary to moral persuasion and an example, a non-existence in an ideal society. কি হবে? তিনি আইন কানুনকে কতটা গুরুত্ব দিতেন? বেশি গুরুত্ব দিতেন? দিতেন না? তাহলে পানিশমেন্টকেও দেবে না, না, তিনি তো আইন মোরাল যেই না পানিশমেন্ট, তাহলে তাকেও দেবে না, তাহলে তিনি তাকে সেকেন্ডারি মনে করবেন ফার্স্ট, বা প্রাইমারি মনে করেন না। তিনি কাকে প্রাইমারি মনে করতেন? নৈতিকতাকে। তার দর্শনের কেন্দ্রবিন্দুই হচ্ছে নৈতিকতা। হোয়াট analogy does Confucius use to describe the ruler's relationship with the people? টিচার স্টুডেন্ট, shepherd sheep, parent child নাকি master and servant? প্যারেন্ট চাইল্ড। parent child বা father son. What is the role of rituals in Confucius governance? To display the ruler's authority, to ensure political stability and social order, to justify taxation policies, to eliminate individuality. কি হবে? বি। Political stability and social order. So right answer হচ্ছে অপশন বি। চলে আসবে পরেরটা। What does Confucius purpose to prevent tyranny in government? সি। তো এটা হচ্ছে অপশন সি, লস দ্য লস অফ দ্য ম্যান্ডেট অফ হেভেন ফর ইমোরাল রুলার্স। কেন বলছে? কারণ হচ্ছে রুলার্স মাস্ট মেনটেন মোরাল কন্ডাক্ট টু কিপ দেয়ার অথরিটি। রুলার্স যদি মোরাল ভাবনা চিন্তার দ্বারা প্রভাবিত না হয় তাহলে কিন্তু সে সঠিক একজন শাসক হয়ে উঠতে পারে না। সো করাপশন উড লিড টু দ্য লস অফ দিস ডিভাইন স্যাংশন। যদি করাপশন করে বা নিজের সুবিধে বুঝে নেয়, আখের বুঝে নেয়, তাহলে কিন্তু সেই সুবিধাগুলো কখনোই পাওয়া সম্ভব নয়। Now, question number 10. Confucius' political ideas primarily influenced which region? কোন রিজিয়নে এটা স্প্রেড হয় বেশি বা ইনফ্লুয়েন্স হয়? আমাদের ইন্ডিয়াতে কি বেশি ফলো হয়? না স্যার। এটা ইস্ট এশিয়াতে বেশি ফলো হয়েছে। নেক্সট ওয়ান। তার তো নেই, 10টায় করতে হবে। তো এই হচ্ছে আমাদের কনফুসিয়াসের পুরো কনসেপ্ট। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। কনফুসিয়াস তাহলে কেন তার রাষ্ট্রনৈতিক দর্শন দেওয়া শুরু করেছিলেন? কারণ তিনি প্রচলিত সমাজ ব্যবস্থার বিশৃঙ্খলাকে পছন্দ করেন। তাই সেখান থেকে মানুষ কি করে পরিত্রাণ পাবে তার ভাবনা চিন্তা, যেটা প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানী করে, যে সমাজের মানুষের যে সমস্যা সেগুলো নিরসন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন, যার মধ্যে পলিটিক্যাল সায়েন্টিস্টরা কি করে রাজনৈতিক পন্থা অনুসরণ করে কি করে তার সমাধান করা যায় সেটার উপর ফোকাস করে। আর বলো রিমা, কোনো প্রশ্ন আছে কিনা?
না স্যার, এখন তো কোনো প্রশ্ন নেই, এবার পড়ে দেখিনি, তারপর যখন যদি তাহলে কোনো কোশ্চেন মক থাকে গুলো আপনাকে একটা জিজ্ঞেস করবো। দিচ্ছ না কেন? মক গুলো, মক কোশ্চেন প্রত্যেকটা ক্লাসের পরে পরে হ্যাঁ মক স্যার, মক কোশ্চেন গুলো দিয়ে আমার নেবে। দেওয়া হয়নি। একটা মকও দাওনি, প্রত্যেকটা আনসার দেওয়া আছে, নিজের মতো করে মকগুলো দিয়ে নেবে। নিবেদিতা, নিবেদিতা তো নিবেদিতাই, নন্দিতা বা নিবেদিতা, নন্দিতা। হ্যাঁ নন্দিতা কিন্তু নন্দিতা। রেগুলার মক দেয় আমাকে। মক মানে আমি কোশ্চেন দিলে মোটামুটি 1-2 দিনের মধ্যে মক কোশ্চেন সেন্ড করে দেয়, আনসার করে পাঠিয়ে দেয় 1A 2B, যেরকম করে তোমাদের এসএসটি তে দিতা। তো ওটা একটু প্র্যাকটিস করো, কারণ এই মাসেই মনে হয় নেটের ফর্ম ফিল আপের শুরু হবে, জুনে পরীক্ষা হবে, মানে ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা তখনই তোমাদের জুনে নেটের পরীক্ষা, মানে একই সময় জুনে দুটো পরীক্ষাই হবে। আর এটা তো নেটের পরীক্ষা তো পুরো ফিক্সড, ওই তো এখন তো 1 মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যায় ফর্ম ফিল আপের। তো সেই জন্য এখন থেকে ভালো করে পড়ো, কারণ সিলেবাসটা কতটা এগোবে তার থেকে ইম্পর্টেন্ট যেটুকু এগিয়েছে সেটা যেন খুব ভালো করে হয় তৈরি। ঠিক আছে, তাহলে এখানে স্টপ করলাম, রেকর্ড স্টার্ট করেছিলাম হ্যাঁ তো। স্যার।